নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। নীতি নির্ণয় না দুর্নীতির আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। 2026 বিধানসভা নির্বাচনের দিকে কিন্তু বঙ্গবাসী তাকিয়ে রয়েছে। দৃষ্টি তাদের 2026-এ কি হয়, অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে যা যা অভিযোগ, দুর্নীতির যা অভিযোগ এবং বিরোধী দল যা যা বলছে, মানুষজন কাকে বিশ্বাস করবে, কার ওপর আস্থা রাখবে, এবং তার সঙ্গে সবথেকে যেটা বড় জিনিস, সামাজিক প্রেক্ষাপটে কি কোনো বদল আসছে 2026 যত এগোচ্ছে? কেন বললাম এই প্রশ্ন, কেন আপনাদের সামনে এই প্রশ্ন তুলে ধরলাম, আমরা যখন আজকের পর্ব এগিয়ে নিয়ে যাব, বিশ্লেষণ করব, আপনারা বুঝতে পারবেন। তার সাথে আমরা এসআইআর নিয়েও কিন্তু আজকে রাখছি। এসআইআর এর সমস্যাটা কোথায়, এসআইআর যদি হয় এবং হলে যদি নাও হয় কোথায়, আইনত কি করা যেতে পারে, নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে পারে। তার সঙ্গে ইডি এবং সিবিআই কেন্দ্রীয় সংস্থা, ভোটের আগেই মুখ্যমন্ত্রী বলছেন ভোট পাখি, অর্থাৎ প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসার পরই সুপার অ্যাক্টিভ হয়ে যায় ঠিক ভোট যত আসে। এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে বামফ্রন্ট আগামী দিনে 2026 তাদের কি রোল হতে পারে, তারা কোথায় যাবে, কংগ্রেসের সঙ্গে কি আবার জোট করবে, নাকি আরজি কর নিয়ে রাস্তায় নামছে, এসএসসি নিয়ে রাস্তায় নামছে, আগামী দিনে কি করতে পারে। এত সব কথা কেন বললাম, আমাদের আজকের দিনে অতিথি আপনাদের খুব পরিচিত, আমার বাদিকে বসে আছেন প্রখ্যাত আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। সব্যসাচী দা, ট্রাইব টিভি স্টুডিও আপনি প্রথমবার এলেন, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতি অনুষ্ঠান এবং ট্রাইব টিভি স্টুডিওতে স্বাগত দাদা। আমি প্রথমে শুরু করলাম যেটা, যে সামাজিক প্রেক্ষাপটে আপনার সঙ্গে স্টুডিওর বাইরে আমার কথা হচ্ছিল, বদল আসতে পারে 2026-এ, একটু যদি ব্যাখ্যা করেন। দেখুন, আমি আপনাদের এই অনুষ্ঠানের যে নামকরণ নীতি নির্ণয় না দুর্নীতি, আমাদের যে সামাজিক প্রেক্ষাপটের ভাষ্যে যে একটা বদল এসেছে তার একটা পরিচয় বহন করছে এই অনুষ্ঠানের নামকরণটাই। দেখুন, নীতি নির্ণয় না দুর্নীতি, এই দুটো শব্দ, দুর্নীতি একটি শব্দ, নীতি নির্ণয় দুটি শব্দ, এবং মাঝখানে না রয়েছে। এখন এই যদি শব্দগুলোকে একটুখানি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে দুটি সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো শব্দ, বিপরীত অর্থে ব্যবহৃত হয় দুটো শব্দ এক জায়গায় আছে। ইংরেজিতে যদি আপনি অনুবাদ করেন দেখবেন প্রথমটার ক্ষেত্রে নীতি নির্ণয়, পলিসি মেকিং, আর অন্যদিকে দুর্নীতিটাকে আমরা করাপশন বলে যাচ্ছি। তাহলে নীতি নির্ণয়ের সাথে কি দুর্নীতির কোনো সম্পর্ক আমাদের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী থাকার কথা নয়। আমাদের দেশ, তার যে সংবিধান, সেই সংবিধানের যে দ্বারা যে ক্ষমতা বলে বিভিন্ন আইনসভাগুলি যে আইন বানিয়েছেন, সেই আইনের মূল লক্ষ্যটাই হচ্ছে দুর্নীতিকে ক্ষমতা থেকে, নীতি নির্ধারণের জায়গা থেকে সম্পূর্ণ দূরে রাখা। যে কারণে আপনি দেখবেন যে আমাদের দেশে যারা পার্লামেন্টেরিয়ান, আমি কেন কথাগুলো বলছি, খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ আপনি যে বিষয়গুলির দিকে ইন্ডিকেট করেছেন তার মধ্যে এই প্রশ্নগুলো আসবে। আজকে কি আমাদের যারা সাংসদ, বিধায়ক, তারা কি খুব স্বতন্ত্রভাবে তাদের বক্তব্য রাখতে পারেন? একদম শুরুর দিকে যাবেন, আমাদের আইডল সিস্টেম হচ্ছে যারা জনপ্রতিনিধি হবেন তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন। ইন্টারাপ্ট করি, আপনারা প্রত্যেকে জানেন যে আমরা যে আগের পর্বগুলোতে করেছি, অর্থাৎ আগের পর্বে যারা যারা অতিথিরা এসছেন এবং তারাও কিন্তু যেভাবে বিশ্লেষণ করেছেন বিভিন্ন ইস্যুস নিয়ে, অর্থাৎ 2026-এ নির্বাচন যত আগে আসবে তত কিন্তু সব্যসাচীরা যেটা বললেন, ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনতা, সেই জায়গায় কোথাও কি খর্ব হচ্ছে, অর্থাৎ কেন এই প্রসঙ্গ আমি তুললাম, আরো যখন বিস্তারিতভাবে সব্যসাচীরা ব্যাখ্যা করবেন আপনারা বলবেন যেটা বলছিলেন। দেখুন, আপনি আজকে একটা খুব সাম্প্রতিক কালে এই ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন আমাদের সংবিধান সংশোধনী কেন্দ্রে আনা হয়েছে। একদম, এই সংবিধান সংশোধনীর মূল উদ্দেশ্য বলছেন এরকম 30 দিনের যদি কেউ অ্যারেস্টেড থাকেন, তিনি কাস্টাডিতে থাকলেই তিনি আর মন্ত্রিত্বে থাকতে পারবেন না। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সব ইনক্লুসিভ। আমি আপনাকে বলছি এটার বিপদ কোন দিকে। এটা অ্যাপিয়ার্স টু বি ভেরি ট্রান্সপারেন্ট, খুব ভালো হচ্ছে, সকলের জন্য দুর্নীতির বাইরে, বৃত্তের বাইরে থাকবে। কিন্তু এটার বিপদ হচ্ছে আমাদের মতন দেশে যেখানে একটা মিসইউজের সমস্যা থাকে, যে ক্ষমতার মিসইউজ। কেন ক্ষমতার মিসইউজ আমি বলছি, এই যে নীতি নির্ণয়ের ক্ষেত্রে যদি দুর্নীতির অনুপ্রবেশ ঘটে থাকে বা দুর্নীতিগ্রস্তরা যদি নীতি নির্ণয়ের জায়গায় চলে যান, তাহলে কিন্তু এই 30 দিন তার উদ্দেশ্য যতটাই পরিচ্ছন্ন হোক না কেন,
ট্রান্সপ্যারেন্ট হোক না কেন, এই উদ্দেশ্যটা কিন্তু কখনোই প্রপারলি ইমপ্লিমেন্টেড হবে না, বরং সেটা মিসইউজ হতে পারে নির্দিষ্ট কিছু সেকশনের মানুষের জন্য, ওকে, বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের ক্ষেত্রে হতে পারে। দেখুন, আমি এইটাকে একটা উদাহরণ হিসেবে বলছি এই জন্যে যে আমরা ওই যে নীতি নির্ণয় না দুর্নীতি, আজ থেকে ঠিক 30 বছর আগে, 25 বছর আগে, 20 বছর আগে, এমনকি 15 বছর আগেও, তখনও কিন্তু আমাদের এই ব্যবস্থায়, বিশেষত 2009-এর আগে আমাদের দেশের সামগ্রিক ব্যবস্থার ক্ষেত্রে আপনি দেখবেন দুর্নীতিটাকে না একটা এক্সেপশন বলেই ধরা হতো। ওকে, একটা মন্ত্রী জেলে গেল, তিনি কিন্তু একটা এক্সেপশনাল, তাকে ডিফেন্ড করার জন্য সরকার, রাষ্ট্র, পুলিশ, প্রশাসন তারা গিয়ে আসতো না, দেখা যেত না। বেশ, মানে আপনি ভাববেন যে এটা শুধু পশ্চিমবঙ্গের ফিচার বলে বলছি, আপনি শুধু পশ্চিমবঙ্গের ফিচার নয়, গোটা দেশের ফিচারই আপনি দেখবেন একটা অদ্ভুত কর্পোরেট এবং করাপশন এবং কিছু ক্ষেত্রে কমিউনাল ফোর্স, এই সব মিলে একটা কার্টেল তৈরি হয়েছে আমাদের দেশে। যে কার্টেলটা কিন্তু স্বাধীন ভারতে যারা সংবিধান প্রণেতা ছিলেন, তারা এই কার্টেলকে সম্পূর্ণ ধ্বংস করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের দেশের স্বাধীনতাকে নির্ধারণ করেছিল। বেশ, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আমরা কোন সময়টায় বাস করছি। ইতিহাস থেকে আমরা অনেক সময় রেফারেন্স নিই। আপনি একদম যখন ইংরেজরা ভারতে আসছেন এবং বণিকের মানদণ্ড রাজদণ্ড হিসেবে দেখা দিচ্ছে, ঠিক সেই সময় যে কটা গুরুত্বপূর্ণ মামলা হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে মহারাজা নন্দকুমারের ফাঁসি। ওকে, আমি খেয়াল করছিলাম সেখানে একটা অভিযোগ ছিল তৎকালীন বড়লাটের বিরুদ্ধে, ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে, যে হেস্টিংস নন্দকুমারের ছেলেকে বলেছিলেন চাকরি করে দেবো, সরকারি চাকরি, তার জন্য ঘুষ নিয়েছে। বেশ, হেস্টিংসের বিরুদ্ধে। ওকে, বেশ, আজকে এতগুলো বছর পর চাকরি করে দেব বলে কোন স্তরের লোককে দেখা যাচ্ছে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ? মন্ত্রী, সেক্রেটারি, মানে আমলা, সর্বোচ্চ জায়গাটা। এই যে একটা কার্টেল তৈরি হয়েছে কর্পোরেট, কমিউনাল এবং করাপ্ট নেক্সাস, সেটা আজকে মনে হয়েছে যে নীতি নির্ণয়ের ক্ষেত্রের সঙ্গে দুর্নীতির একটা অবিচ্ছেদ্য জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তাই আমি এটাকে ওই না দুর্নীতি নয়, নীতি নির্ণয়ের ক্ষেত্রটাই আজকে দুর্নীতিগ্রস্তরা নিয়ন্ত্রণ করছেন। বেশ, যার ফলে যে সামাজিক পরিবর্তনে পটভূমিকার দিকে আপনি যদি নজর দেন, আপনি সর্বত্রই দেখবেন। আমরা ওই যখন ওই নারদার স্টিং অপারেশন হয়েছিল, আপনি দেখেছেন যে এমপি ছিলেন সুলতান আহমেদ তৃণমূলের, তিনি বলছেন, প্রয়াত হয়েছেন, যে ওই আমি দিয়ে দেবো, গিভ ইউ সার্টিফিকেট, লবি করে দেবো পার্লামেন্টে। এটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু দিস ওয়াজ এ গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশন অফ এ মেম্বার। ওকে, কিন্তু এটা মান্যতা পেল না কোথায়, পর্যন্ত ডাইলিউট হতে শুরু করলো কোথায়, যখন নারদার ওই পার্লামেন্টারি কমিটি, যখন নীতি নৈতিকতা সংক্রান্ত এথিক্স কমিটি লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বসলেনই, যারা ঘুষ নিলেন, যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমপিরা যাদের ছবি দেখা গেল, এথিক্স কমিটি কিন্তু বসলেন। আমি পরবর্তী ক্ষেত্রে তদন্তে কি হয়েছে, তদন্তে কি হয়নি, এদের মধ্যে অনেকেই আবার নির্বাচিত হয়ে চলে গেছে। এটা তো ডিসকোয়ালিফাইড হওয়ার কথা ছিল রাজনীতি থেকে। বেশ, রাজনীতির ক্ষেত্রে, নীতি নির্ণয়ের ক্ষেত্রে সম্পূর্ণ বাইরে থাকার কথা ছিল এই লোকগুলো, অ্যাজ পার দি কনস্টিটিউশন। এটাই হচ্ছে আমাদের সামাজিক পটভূমির পরিবর্তন যেটা হয়েছে, রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে। আমার ধারণা মানুষের পিঠ দেয়ালে ঠেকছে এবং মানুষ কিন্তু একটা জায়গা থেকে রিটার্নিয়েট করবে। এটা কতটা প্রভাব পড়বে সর্বদা? দেখুন, 26-এ কতটা প্রভাব পড়বে বলে আপনি আমি আবার বলছি, এটা 26 বা 29 বা 27, 28 বা 24-25 এটার কথা নয়, এটা একটা সামাজিক স্তরে পৌঁছে গেছে সমস্যাটা। বেশ, আপনি কেন বললাম, দেখুন, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সেকশন করাপ্টেড হয়েছে, তারা রাজনীতি করেছে। বিভিন্ন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা রাজনৈতিক দলকে প্রভাবিত করে তারা তাদের নীতি করবার চেষ্টা করেন, বানাবার চেষ্টা করেন, লবি করেন, গভর্নমেন্টের সঙ্গে নিজেদের সম্পর্ক বাড়ানোর চেষ্টা করেন। এগুলো কিন্তু একদম জেনারেল অভিযোগ ছিল। বেশ, কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন যে গোটা দেশ এবং আমাদের রাজ্য তার বাইরে নয়, সিস্টেমটা কিরকম হয়ে যাচ্ছে দেখুন। এই গোটা সিস্টেমটা পরিচালনা করবার ক্ষেত্রে কিন্তু সেই সম্পূর্ণভাবে ক্যাপিটাল ওরিয়েন্টেড, পুঁজির নিয়ন্ত্রণ। টাকা থাকলে আপনি সিস্টেমকে প্রভাবিত করতে পারবেন, টাকা থাকলে আপনি একটা এমপি এমএলএ সিট পেয়ে যাবেন,
টাকা থাকলে আপনি জিতেও যাবেন, কারণ আপনাকে সেই জেতানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কোনো কোনো কেউ ব্যবহার করে দেবে, যিনি স্টেট পুলিশকে ম্যানেজ করে দেবেন, সেন্ট্রাল বাহিনীকে ম্যানেজ করে দেবেন, তিনি ওই সিস্টেমটা করে দেবেন, ওই লোকটাই ওখান থেকে জিতবে। জেতাতে হবে, তিনি না জিতলে ওই টাকার ব্রিফকেস অন্য জায়গায় আসবে না। মানে প্রি প্ল্যান্ড বলছেন এটা? একেবারে বহু ক্ষেত্রেই এটা প্রি প্ল্যান বলতে কি, আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে যে যত লক্ষ ভোটে আপনি জিতবেন তত আপনি, মানে আমি এটা যেভাবে কোম্পানিগুলো চলে, যেটা কর্পোরেটের যেটা নীতি, যে আপনি যেরকম প্রোডাকশন দেবেন, যতটা লাভ দেবেন আপনি সেটা পাবেন। একটা সিম্পল জিনিস, আজকে তৃণমূল কংগ্রেসের দলটার কোনো নেতাদের জিজ্ঞেস করবেন, জেলা স্তরের নেতাদেরকে, তারা বলতে পারবে তারা খুব স্বাধীন, আপনি জিজ্ঞেস করবেন, কিন্তু একটু ব্যক্তিগত বৃত্তে বলতে হবে, তারা বলবে ভাই আমাদের হাতে কিছুই নেই। তারপর দেখা গেল তৃণমূল কংগ্রেসের জেলার নেতারা কিছুই পেলেন না, অন্য জায়গা থেকে কেউ উড়ে এসে সেখানকার নেতা হয়ে গেলেন জনপ্রতিনিধি। পিছনের রহস্যটা, রহস্য কি কোনো জায়গায় মানে প্যারালাল নবান্ন চলছে, প্যারালাল সরকারি দপ্তর চলছে অন্য কোথাও? সরকারের মাথা আমরা জানতাম চিফ মিনিস্টার, সরকারের মাথা জানতাম চিফ সেক্রেটারি। এখন মাঝে মধ্যে দেখছি সরকারি মন্ত্রিসভার সিদ্ধান্ত লিখছেন যে অ্যাজ পার দ্য ডিরেকশন অফ দি হায়ার অথরিটি, ক্যাবিনেট লিখছে। হায়ার অথরিটি কে? ক্যাবিনেটের মাথায়। তাহলে কি বাইরে কেউ আছে যেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে? মানে আমি যেটা বলছি, আবার ওই যে নীতি না দুর্নীতি, দেখবেন সব আইনগুলো, কার্টেলকে আটকাও, কোনো রকম ভাবে মনোপলি যাতে তৈরি না হয় তার জন্য চেষ্টা করো, যাতে পার্লামেন্টারিয়ানদেরকে প্রশ্ন করার জন্য ঘুষ না দেওয়া যায়। আপনার মনে আছে যখন ইউপিএ এক সরকারের সময় একটা প্রশ্ন এসেছিল, সোমনাথ চট্টোপাধ্যায় তখন ছিলেন স্পিকার, 11 জনকে বহিষ্কার করে দিয়েছিলেন পার্লামেন্ট থেকে, কারণ ওই প্রশ্ন করবার জন্য টাকা নিয়েছিলেন, ক্যাশ ফর কোয়েশ্চেন। অপারেশন চক্রব্যূহ করে ধরা পড়েছিল। আমি বলছি এই ডাইলিউশনটা কিন্তু ঘটানো হয়েছে খুব সিস্টেমেটিক্যালি, টার্গেটেড পদ্ধতিতে, এবং আজকে কিন্তু উই আর টু লেট। আমরা ভারতের যারা স্বাধীন ভারতের নাগরিক, যারা স্বাধীনতাকে আমরা রিয়েলাইজ করি, স্বাধীনতা দিবস, সংবিধান, এসব কথাগুলো বলি, কিন্তু স্বাধীনতা হারাবার ইতিহাসটাকে কিন্তু আমরা রিয়েলাইজ করি না, যেখানটায় কিন্তু ওই ঘুষ নেবার জায়গাগুলো একদমই। এবং এই নতুন সংশোধনী বিল সম্পর্ক কিন্তু প্রচুর মানুষের নানান রকম প্রশ্ন থাকতে পারতো, এবং আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, মানুষজন হয়তো অনেকটাই বুঝতে পারলেন। সভ্যদা, এবার যদি একটু এসআইআর নিয়ে আসি, আমাদের সময়ের মধ্যে শেষ করতে হবে, অনেকগুলো টপিক আপনার সঙ্গে ডিসকাস করার আছে। এসআইআর নিয়ে যদি আসে, সমস্যাটা কোথায়? সমস্যা থাকার কথা তো নয়, এসআইআর তো প্রথম কাজ নয়, তো ফার্স্ট এক্সারসাইজ এসআইআর। আগেও তো এসআইআর অনেকবার হয়েছে। দেখুন, এসআইআর বলে যেটিকে আপনি দেখছেন, ইন্টেন্সিভ রিভিশন অফ দি ভোটার লিস্ট, এক ধরনের রিভিশন। রিভিশন অফ দি ভোটার লিস্ট একটা রেগুলার কাজের মধ্যে দিয়ে চলে, বিভিন্ন সময় প্রতিটা নির্বাচনের আগে রিভিশন হতে থাকে। আপনি দেখবেন সংশোধনী, সংযোজনী, বিয়োজনী, এগুলো আমাদের প্রতিটা বুথে যাদের নির্বাচনের কাজ করার সামান্যতম অভিজ্ঞতা আছে বুথ লেভেলে, তিনি জানেন বিএল এর কাজ কি, তিনি জানেন কোন বাড়িতে গেলে আমরা, কারণ মানে বুথ সেইভাবেই এজেন্ট ঠিক করা হয়। পাড়ার ছেলে ছাড়া এজেন্ট হতে পারবে না, যে বাড়িগুলো চেনে তিনি ছাড়া এজেন্ট হতে পারবে না, পাড়ার ছেলে ছাড়া কেউ কারো ডেথ সার্টিফিকেট তুলে দেবে না হাতে। মুশকিলটা অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে যেটা এসআইআর হিসেবে এই মুহূর্তে যেভাবে চালু করা হয়েছে, আমাদের দেশে সাম্প্রতিককালে একটা বড় সমস্যা হয়েছে, সেটা হচ্ছে যে একটা বিষয়ে করতে গেলেন আর একটা বিষয়ে সেটার আঘাত পড়ে যায়। উদাহরণ, আপনি ধরুন, আমি বলছি গত কিছুদিনের মধ্যেকার ঘটনা, আপনি জানেন কাবুলিওয়ালারা আমাদের পশ্চিমবাংলায় বহুদিন থেকে আছে, ঐতিহাসিক, রবীন্দ্রনাথ গল্প লিখেছিলেন কাবুলিওয়ালা। এদের পরিচয় আফগান অরিজিন, দেখতে এদের অন্য রকমের চেহারা, বুঝতে পারবেন আফগান অরিজিন, কিন্তু এরা আমাদের এখানে কিন্তু বহুদিন ধরে, যুগে যুগে তারা আছেন, এবং তারা এখানে থাকতে থাকতে বাংলাও জেনে গেছেন, তাদের সংস্কৃতি নিয়ে তারা আছেন। আমি এরকম জানি যে কয়েকজন কাবুলিওয়ালা, তারা ভ্যালিড পাসপোর্ট নিয়ে তারা যাচ্ছিলেন কলকাতা স্টেশন থেকে সম্ভবত ঢাকা। কারুর দেখে মনে হচ্ছে তুই ইন্ডিয়ান নেই লাগবে, দেখুন
অ্যারেস্ট হয়ে গেলেন সন্দেহের ভিত্তিতে। এবার আপনি ডকুমেন্টস দেখাতে চান, একটা মানে ম্যানহোল খুলে যাবে যদি এটা হয়। কারণ আপনার এখানে যেভাবে নাগরিকত্বকে আপনি আজকে ডিটারমাইন করছেন, আপনার কাছে কোনো লিস্ট নেই এটাকে নাগরিকত্বের পরিচয় বলা হয়, এরকম কোনো ডকুমেন্ট কেউ কোথাও দেখাতে পারছেন না। সুপ্রিম কোর্টে যখন তারা যাচ্ছেন নাগরিকত্বের পরিচয় কোনো ডকুমেন্ট, কোন ডকুমেন্টটা ভ্যালিড, বলছে আধার ভ্যালিড নয়। আধার করেছো কেন? কোন ডকুমেন্টটা ভ্যালিড? এইবার প্রশ্ন হচ্ছে এসআইআর এ তাহলে প্রবলেম হতে পারে? এসআইআর এ এই প্রবলেম হওয়ার কথা নয়, যদি না এই ডেটা নির্বাচন কমিশন মিসইউজ করার জন্য কোনো রাজনৈতিক দলকে বা কোনো ফোর্সের কাছে এটা অন্যভাবে লিক না করেন। নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে এই যে ডেটা তার যে সিক্রেসি, প্রাইভেসি, এবং নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে এর মিসইউজ যাতে না হতে পারে। আদারওয়াইজ এসআইআর একটা রেগুলার এক্সারসাইজ, সেটা হওয়া খুব জরুরি। যদি এটা না হয় তাহলে ভুয়ো ভোটার থাকবে এবং কেউ কোথাও 7 লাখ ভোটে, 8 লাখ ভোটে, 10 লাখ ভোটেও জিতে গণতন্ত্রের ধারক বাহক হবে। এসবও তো জিতেছে, 7 লাখ ভোট পেয়ে জিতছে, এরকম লোকজন আছে। কোথা থেকে জিতছে? ভয়টা তাদের ধরেছে যারা এই ডেটা থেফটের মধ্যে দিয়ে নির্বাচনগুলোকে পরিচালনা করে, যারা সরকারি ডেটার উপর নির্ভরশীল হয়ে যায়। কোন কোন বাড়িতে কে কে বেনিফিশিয়ারি আছে, গভর্নমেন্টের কোন 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 স্কিমের কে বেনিফিশিয়ারি একটা বুথে। আমি 200টা বুথকে, 200টা ভোটকে আমি এনশিওর করলাম এক্স প্রকল্পের অধীনে এই বুথে 200 জন আছে। আনলেস এই 200 জনের তালিকা কোনো রাজনৈতিক দলের কাছে থাকে, অন্য রাজনৈতিক দল পাবে না স্বাভাবিকভাবে যদি সরকারি আপনি না থাকেন। এটা তো একটা ডেটা ব্যাংক দিনের শেষে দাঁড়িয়ে। আর আজকের দুনিয়াতে আপনি দেখেছেন যে, এটা আমার কথা নয়, গোটা পৃথিবী জুড়ে আজকে মানে টাকার মতনই একটা ভ্যালুয়েবল বস্তু হচ্ছে ডেটা। যার কাছে যত ডেটা আছে তিনি ততটা নিয়ন্ত্রণ করতে পারেন। এবং দে শুড অল বি সিক্রেট। আজকে এই ডেটা বেরোচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের গভর্নমেন্টের মধ্যেও যে জায়গাটায় আপনি আসবেন, যেখানে আপনার বিপদ, আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দিয়েছে, সেটা করা হয়নি। কিন্তু কিসের জন্য এফআইআর করেছেন? আমি বিপদের জায়গাটা বলছি। সরকারি অফিসারের উপরে নষ্ট যে ডিউটি, কর্তব্য, কি কর্তব্য? কাজটা করা শুধু নয়, কাজ তো তিনি ওই তলার এয়ার ওদের ওপিনিয়নের উপর বেস করে করবেন, ফিজিক্যালি তো তাকে দেখতে হবে। কিন্তু ওই যে পাসওয়ার্ড, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাসওয়ার্ড, সেটা রক্ষা করতে আপনি বদ্ধপরিকর, যার প্রাইভেসি রক্ষা করতে বদ্ধপরিকর, সরকারি চাকরিজীবীরা এই সাহস কোথা থেকে পাচ্ছেন সেই পাসওয়ার্ড দিয়ে দেওয়া? এক জায়গায় হয়নি। আজকে ফার্স্ট টাইম এটা ধরা পড়েছে পালে বাপ করার মতো। আপনার মনে আছে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে এক ঝাঁক বিডিও-এসডিওর বিরুদ্ধে এই অভিযোগ ছিল। কোথাও তারা বিরোধী দলের নমিনেশন ট্যাম্পার করছেন, কোথাও বিরোধী দলের নমিনেশন দিতে তারা বাধা দিচ্ছেন, কোথাও বিডিও নিজে, যে হাওড়া রুলবেড়িয়া 2 জন অফিসারকে কোর্ট বলেছিল সাসপেন্ড করো, এফআইআর করো। হয়নি, ফার্স্ট টাইম নয়। নির্বাচন কমিশন কি স্টেপ যদি নিতে এটা পারে? হয়, ধার ধরে বার করে দেওয়া উচিত, ওই লোকগুলোকে জেল খাটা উচিত। যে অফিসার এই কাজ করেছেন তিনি শুধু তার নিজের কর্তব্যে গাফিলতি করেনি, ইট অ্যামাউন্টস টু ওয়ার এগেইনস্ট দি স্টেট। ওকে, এই অফিসার কালকে ওই বিডিও, ওই এসডিও, ওই র্যাঙ্কের জন্য অফিসার, এই অফিসার যদি কাজ করে, কালকে ও গিয়ে আজকে নির্বাচন কমিশনের পাসওয়ার্ড লিক করেছে, কালকে সরকারের খবর পাকিস্তানকে লিক করবে। এই অফিসারের কাছে আপনি সেফ। আর চিফ সেক্রেটারি কাকে আলগা করছেন, কাকে আড়াল করছেন? চিফ মিনিস্টার কাকে আড়াল করছেন? এই অফিসারকে। তা আজকে যে অফিসার এটা লিক করছেন, সে তো কাল আপনার দেশের ইনফরমেশন নিয়ে, তার অফিসিয়াল ক্যাপাসিটিতে প্রাপ্ত ইনফরমেশন আজকে বিদেশে পাচার করবে। এই খবর পাওয়ার তো পাচারকারী, পাসওয়ার্ড পাচারকারী, কাল তথ্য পাচারকারী হবে। এই অফিসারের হাতে কি আমি সেফ?
আমি একটা লার্জার স্কেলে বলতে, এফআইআর করবে কি করবে না সেটা রাজনীতির মধ্যে থাকবে কি থাকবে না, প্রশ্নটা অনেক লার্জার স্কেলে আপনি ভাবুন। বেশ। আপনার কাছে আপনার তথ্য যার কাছে আছে, আজকে শুধুমাত্র এই পাসওয়ার্ড দিচ্ছে, কালকে আপনার তথ্য লিক। আমি কেন বললাম এসআইআরটা কোথায় বিপজ্জনক হয়? এই অফিসারদের দ্বারা বিপজ্জনক হয়। নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ আইনত কি হতে পারে সুব্রত দা? খুব সংক্ষেপে। নির্বাচন কমিশনের প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন যা নির্দেশ দেবেন রাজ্য সরকার তারা মানতে হবে। ওকে। যদি তারা না না মানে, মানে। বুঝতে হবে রাজ্যে যে সরকার চলছে তারা নির্বাচন কমিশনের প্লেনারি পাওয়ার অনুযায়ী সিদ্ধান্তকে তারা সমর্থন করেন। বেশ বেশ। সেটা কিন্তু আমাদের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তার জন্য বিপজ্জনক, হুম। যেখানে নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত সংস্থা তার জন্য বিপদ। আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের নির্বাচন কমিশনের যে ইতিহাস আপনি যদি দেখেন, আমাদের প্রথম যিনি মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন আমাদের দেশে, তিনি একজন বাঙালি, সুকুমার সেন। তার সময় প্রথম একটা খুব কঠিন এক্সারসাইজ আমাদের নির্বাচন কমিশনকে করতে হয়, সেটা হচ্ছে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত করা। ওকে। 47-এ স্বাধীন হয়েছে, 50-এ কনস্টিটিউশন, তারপরে নির্বাচন করা। একটা নির্বাচন আজকে করবার আগে প্রত্যেকটা নির্বাচনে একটা এসআইআর নিয়ে আজকে সমস্যা হচ্ছে। যখন ভোটার লিস্টটা তৈরি করা হয়েছিল, নির্বাচন কমিশনকে তো তিল তিল করে গড়ে তোলা হয়েছে। এই ধরনের যে মানুষেরা তারা তো তাদের কন্ট্রিবিউশন দিয়েছিলেন বলে আজকে নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আজকে ভারতের গণতন্ত্র, ভারতের ভোট, আজকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ভোট দেখতে আসেন। ভারতের গণতন্ত্রের একটা ইন্ডিকেটর আছে, এখানে ভোট হয় নিয়মিত। আমরা গর্ব করি পৃথিবীর ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। তার কারণটা কি? আমাদের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারতো না। বেশ। কিন্তু ওই আবার ওই 2009 অনওয়ার্ডস আপনি যদি দেখেন, গ্র্যাজুয়ালি এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো। আজকে দেখবেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু সিরিয়াস প্রশ্ন উঠছে, কারণ তাদের অ্যাক্টিভিটির মধ্যে। আচ্ছা, রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু কথা বলা হবে, তারা বলবেন। মুখ্য নির্বাচন কমিশনারকে প্রেস কনফারেন্স করে তার রিপ্লাই দিতে হবে, এই কাজ তো অন্য রাজনৈতিক দলে। নির্বাচন কমিশন ইগনোর করবেন। যদি এটা কিন্তু নতুন নয়, আমরা ভাবছি এটা গোটা দেশে নতুন। পশ্চিমবঙ্গের লোকেদের আমাদের একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ আছে, যা গোটা দেশে হয় বাংলায় আগে হয়। মানে ইয়েস, বাংলা থেকে শুরু হয়। বাল গঙ্গাধর তিলকের এই কথাটা আবার মনে করছে মমতা ব্যানার্জি মাঝে মধ্যে বলতে থাকেন, বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো এখনো আছে। কিরকম আমি বলছি, আপনি আজকে মুখ্য নির্বাচন কমিশন নিয়ে বলছেন ভারতের 2015 মনে আছে বিধাননগর পৌরসভা নির্বাচন হয়েছিল। বিধাননগর পৌরসভা নির্বাচনে ব্যাপক ছাপ পড়েছিল। ছাপ্পার পর বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছিল। প্রশ্ন তোলার পর তারা ডেপুটেশন দিয়েছিল। এই আপনার স্টুডিওর খুব কাছেই রাজ্যের নির্বাচন কমিশনের অফিস। এত ডেপুটেশন দেওয়া হয়েছিল বিভিন্ন দলের পক্ষ থেকে যে সেই সময় যিনি এখানকার মুখ্য নির্বাচন কমিশনার যিনি ছিলেন, স্টেট ইলেকশন কমিশন, তিনি বললেন যে আমি ভিডিও ফুটেজগুলোকে এক্সামিন করব, তারপরে আমি বলবো রিপোর্ট হবে কি হবে। ওকে। তার নাম ছিল সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আমার স্পষ্ট মনে আছে এই রিপোর্টের কথাটা উনি বললেন, তার আগে কিছু বিরোধী দলের জনপ্রতিনিধিরা গিয়েছিলেন, নেতারা গিয়েছিলেন। ঠিক ওই দিন বিকেল বেলা আরেকটি রিপ্রেজেন্টেশন গেল শাসক দলে, পার্থবাবু, সুব্রত মুখার্জি, সম্ভবত আরো কয়েকজন, তারা এই রিপ্রেজেন্টেশন নিয়ে গেছিলেন। ওনারা বেরোলেন, তার 5-10 মিনিটের মধ্যে সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের পদত্যাগ। আরো মজার বিষয় ছিল, পদত্যাগের আরো আধ ঘন্টার মধ্যে আরেকজন নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট, যিনি সরকারি আমলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভুটানে ঘুরে বেড়াচ্ছিলেন। এখনো ঘুরে বেড়ান, রিটায়ারমেন্টের পরেও সরকারের টাকা ধ্বংস করছেন। মানে কত খাই আমি জানি না, আলাপন বাড়াইছি, বেশ বেশ, এখনো খেয়ে যাচ্ছেন। কি দরকার? একটা মানুষের কত চাহিদা থাকতে পারে আগে বলুন না, কতদিন ধরে তার স্ত্রীর শুধু পেয়ে যাবে, লোকের কিছু পাবে না, কত ওই ওই আমলা বলে শুধু খেয়ে যাবে। তাহলে একে দুর্নীতিগ্রস্ত বলবো না, এটা কে আমি বলবো? খুব মানে হি ইজ এ ক্লিন পার্সন। ভালো বাংলা বলতে পারলেই ক্লিন, ভালো বক্তৃতা করতে পারলেই ক্লিন। করাপশন নয় এটা।
একটা সাধারণ মানুষ কত মাইনে পায়? একটা বাড়িতে অতগুলো চাকরি আসবে কেন? কারোর প্রশ্ন উঠছে না, কেউ বলছে না। সামাজিক প্রেক্ষাপটের কথা বলছিলেন না? সামাজিক প্রেক্ষাপটের বদল করতে গেলে এই লোকগুলো কেটে ধরুন, যাদের দেখতে পাচ্ছেন, যাদের চাওয়ার শেষ নেই। বেশ দারুণ বললেন সুবোধ, আমার সময় প্রায় শেষ। আমি খুব সংক্ষেপে দুটো আপনার ওপিনিয়ন নেবো দাদা। ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি ভোটের আগে একটু সুপার অ্যাক্টিভ হয়ে যায়, সব ক্ষেত্রে দেখি, একটু সংক্ষেপে বলবেন। আর 2026-এ বামফ্রন্ট কি করতে পারে, কোন দেখুন, দিকে আমি যাবে? আমি বলি প্রথমত যে 2026-এ কি করতে পারে প্রশ্নের উত্তরে আমি পরে আসি। ডিসিবিআই এর যেটা কথা, এজেন্সি পলিটিক্স, এজেন্সিরও তো ডিটোরিয়েশন করেছে। সিবিআই নিয়ে আপনি আগে ভাবতেন নাকি? এখন সিবিআই মানে লোকে ভাই বিজেপি। যেই আমি সিআইডি বলবো সঙ্গে সঙ্গে ভাববে মমতা ব্যানার্জি, পুলিশ ভাববে তৃণমূল, আর ওটা ভাবলে ওখানে ভাববে বিজেপি, ইডি। প্রশ্নটা হচ্ছে আমরা না এদেরকে পলিটিক্সের পার্ট বানিয়ে ফেলেছি। সিবিআই ভার্সেস সিআইডি হচ্ছে, বাহ, রাজ্য ভার্সেস কেন্দ্র হচ্ছে, বেশ বেশ। মাঝখানে যারা খেলাচ্ছে তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। আজকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে ইডির তদন্তের ক্ষেত্রে গাফিলতি আছে, অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না। সিবিআই তদন্তের ক্ষেত্রে গাফিলতি আছে। দেখবেন কালকে কলকাতা হাইকোর্ট বলেছেন সিবিআই এখন ওই করে, গ্যালারি শো করে, গ্যালারি শোটা। এবং আপনি জিজ্ঞেস করবেন কোনো মানে সন্তর্পণে যদি কোনো সিবিআই অফিসারের সাথে যদি আপনি কথা বলেন, ইনফ্রাস্ট্রাকচার কি আছে? নেই তো। একদম, আমাদের সময় একদম শেষ প্রায়। বেশ বেশ। আমি এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটার থেকে বেরোতে গেলে যেটা আপনাকে মনে রাখতে হবে যে একমাত্র আমাদের যে সাংবিধানিক পথ, এবং সাংবিধানিক পথটাই এই মুহূর্তে বাম পথ। তার কারণটা এই জন্যেই, আমাদের সংবিধান এখনো পর্যন্ত তার প্রথমেই শুরুতেই গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক শব্দগুলোকে রেখে দেয়। আসলে এই পরিবর্তনগুলো ওই জায়গাটাকে ধাক্কা হচ্ছে। দুটো প্রশ্নের উত্তর আপনি একসাথে বলে দিলেন। একদম। সব্যসাচীদা, অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, তাও আমাদের সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব দেখবার জন্য। এভাবেই নীতি নির্ণয় না দুর্নীতির অন্যান্য পর্ব অন্যান্য অতিথিরা আসবেন, তাদের বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু শেষ কথা আপনারা বলবেন, গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে। আজকের পর্ব এ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।